আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 11টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটরের পক্ষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়, যাতে আসামি করা হয়েছে শামসুল হক টুকু, শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকেও। আবেদন করা হয়েছে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির। আজই অভিযোগ আমলে নেওয়ার উপর শুনানি হতে পারে। এর আগে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে 58 জনের নিহতের প্রমাণ তারা পেয়েছেন। 2013 সালে 5 মে দিনভর হেফাজতের সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরে জমায়েত নৃশংস হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। 5 আগস্টের পর এই ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। এ বিষয়ে আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, 2013 সালের 5 মে মতিঝিলে হেফাজত যে সমাবেশে দিনভর যে তারা যে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং রাতে তারা সেখানে অবস্থান করছিলেন, সেই অবস্থানকে ছত্রছায়া ভেঙে দিতে একদম রাতভর যে অভিযান চালানো হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সেই সময়ের যে প্রথম ইন্টারনেট বন্ধ করে এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যে অভিযান চালানো হয়েছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দাখিল করেছিলেন হেফাজতে ইসলাম, সেটি আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর। এবং এখন যেটি হবে সেটি হলো যে তারা এখানে প্রসিকিউশনের পক্ষ থেকে যে সমস্ত আসামিরা পলাতক রয়েছেন, বিশেষ করে এই মামলায় যে 41 জনকে আসামি করা হয়েছে, শেখ হাসিনা সহ যেখানে আরো আসামি রয়েছেন সাবেক বিজিবি প্রধান তৎকালীন জেনারেল আজিজ, সাবেক র্যাব প্রধান, সাবেক পুলিশ প্রধান এবং শহীদুল হক সহ আরো যারা আসামি রয়েছেন, দীপু মনি, তথ্যমন্ত্রী ছিলেন তখন ইনু, এবং সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাহরিয়ার কবির, তাদের সহ যাদেরকে আসামি করা হয়েছে, ইমরানের সরকার যাদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে অভিযোগটি আমলে নিয়ে এই অভিযোগটি যারা পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একটি আবেদন প্রসিকিউশনের পক্ষ থেকে করা হয়েছে। এবং প্রসিকিউশন এখানে বলছে যে তারা যে এই 5 মে রাতে হেফাজতের তাণ্ডবে যে মারা গিয়েছিলেন 61 জন মারা গিয়েছিলেন, 58 জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন। তো তাদের সার্বিক বিষয়টি তারা এখানে শেখ হাসিনার নির্দেশে হয়েছিল এমন একটি তথ্য প্রমাণ তারা দিয়েছেন। তারা বলেছেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা এটি প্রমাণ করবেন। তো এখন এটি কিছুক্ষণ পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হবে। শুনানির পরে আসলে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে আজকে থেকে। এরপর পলাতকদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবং পরবর্তীতে যখন এই ওয়ারেন্টগুলো ফেরত আসবে তখন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির পর বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবে। তো প্রসিকিউশন বলছে যে তারা এই ঘটনার জন্য যে সমস্ত সাক্ষী প্রমাণ এনেছেন, তারা বলছেন যে তারা প্রমাণ করতে সক্ষম হবেন যে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটি তারা প্রমাণ করতে সক্ষম হবেন। তো আমরা অপেক্ষা করছি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলে অথবা পরবর্তী প্রক্রিয়া হলে কোর্ট বসলে আমরা পরবর্তী সংবাদে হয়তো আপডেট তথ্য জানাতে পারবো। তারিকা। মাসুদ, ধন্যবাদ আপনাকে। মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে জানাতে ফোনে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। গ্যাসের মজুত ও উৎপাদন দ্রুত কমে যাওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে। চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকারের বাড়ছে ভর্তুকি ও বৈদেশিক মুদ্রার চাপ। গ্যাস সংকটে শিল্প উৎপাদন, নতুন বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম ক্ষতির মুখে। খাত সংশ্লিষ্টদের মতে এই সংকট সামগ্রিক অর্থনীতির বড় প্রতিবন্ধকতা। দেলোয়ার দোলনের প্রতিবেদন। দেশে কমেছে গ্যাসের মজুদ ও উৎপাদন। এলএনজিতে নির্ভরতায় বাড়ছে সরকারের ব্যয় ও ভর্তুকি, যার প্রভাব পড়ছে শিল্প খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। পেট্রোবাংলার হিসেবে 2019-20 অর্থ বছরে দেশে মোট গ্যাসের মজুদ ছিল 12.26 ট্রিলিয়ন ঘনফুট। 2024-25 অর্থ বছরে তা কমে হয় 8.15 টিসিএফে। অন্যদিকে দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি। এর মধ্যে উৎপাদনে থাকা 20টির সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় 58 টিসিএফে। তবে 4টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও আনা যায়নি উৎপাদনে, বাকি 5টি পরিত্যক্ত।
বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনে ৫৫% গ্যাস ব্যবহার হয়। এছাড়া শিল্প খাতে ২৩%, গৃহস্থলিতে ১০%, সিএনজিতে ৪% এবং অন্যান্য খাতে ব্যবহার হয় ৮%। অন্যদিকে শিল্পে গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে আবেদন জমা আছে প্রায় ২,০০০, যাদের মধ্যে সংযোগ ফি পরিশোধ করেও ৪-৫ বছর ধরে অপেক্ষায় অন্তত ৫৫০টি শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের প্রেশার থাকে না, যেটার কারণে আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু ব্যাহত হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টও কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন কমায় ১১০ কোটি ঘনফুট গ্যাস আমদানির পরও ঘাটতি থাকে ১১৫ কোটি ঘনফুট গ্যাস। চলতি অর্থ বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার, যার মধ্যে ৩১টি পুরনো কূপ সংস্কারে দেয়া হয়েছে অগ্রাধিকার। ২০২৮ সালের মধ্যে কূপের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০০টিতে। বিপিসি, তিতাস এই সমস্ত কোম্পানি করে সেটা বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে, কয়লা খাতে একটা দুর্নীতিগত প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে এবং সরকার এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করছে। বর্তমানে দেশে গ্যাস সরবরাহের প্রায় ৩০% পূরণ করে এলএনজি। চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১,০০০ কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটের আরও খবর জানবো। দেশে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা গাজীপুরের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গ্যাস সংকটের জনভোগান্তি তো রয়েছে, গাজীপুরের কি অবস্থা? বাড়তি দাম নেওয়া হচ্ছে কিনা জানাবেন। সারিকা, আসলে এই মুহূর্তে যে সমস্ত সিএনজি স্টেশনগুলো রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু গাড়ির লম্বা লাইন রয়েছে। আমি রয়েছে এই মুহূর্তে সীমান্ত সিএনজি স্টেশনে। এই সিএনজি স্টেশনে কিন্তু আজকে গতকালকের তুলনায় আসলে অনেকটাই প্রেশার বেশি রয়েছে। আমরা যেটি দেখেছি বিভিন্ন যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু গতকাল ১১০ কিংবা ৯০ ছিল প্রেশার। আজকে কিন্তু এই স্টেশনটি আমরা দেখছি প্রায় ২০০ কাছাকাছি রয়েছে প্রেশার। ফলে এই সিএনজি স্টেশনে যারা এই গ্যাস নিচ্ছেন তারা কিন্তু ভালো প্রেশার পাচ্ছে এবং গতকালকে একটি গাড়িতে আমরা দেখেছি মাত্র ২ থেকে ৩০০ টাকা গ্যাস গেছে। আজকে কিন্তু প্রতিটি গাড়িতে ৫ থেকে ৬ আছে এবং যে কিছুটা উন্নতি হয়েছে গ্যাসের, সেটি কিন্তু এই পাম্প দেখলে বোঝা যায়। যদিও তিতাস কর্তৃপক্ষ বলছেন যে সিএনজি যে এলএনজি সংকট দেখা দিয়েছে, সেই এলএনজি সংকটে কিন্তু এখনো সমাধান হয়নি। তারপরেও যে সমস্ত জায়গায় লিকেজ ছিল অথবা তিতাসের যে সমস্ত কারিগরি মধ্যে মেরামত হয়েছে এবং যে কারণে গ্যাসের প্রেশার কিছুটা হলেও সিএনজি স্টেশনে আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা স্টেশনে ঘুরে দেখি তিতাসের দাবি ২-৩ দিন পরে কিন্তু আসলে এলএনজি যখন সংকট কেটে যাবে তখন কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তখন আসলে শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং বাসাবাড়িতে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অপু হাব। অপু, সাভারের পরিস্থিতি নিয়ে জানাবেন। সারিকা, গ্যাস সংকট কিন্তু চরম আকারেই রয়েছে। এখন পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানে যেমনটি গ্যাস সংকট রয়েছে, বাসাবাড়িতে গ্যাস সংকট রয়েছে, পাশাপাশি কিন্তু সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নবীনগর সিএনজি স্টেশনে। এখানে কিছুটা পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে, কিন্তু সংকট কিন্তু রয়েছে। আমি একটু কথা বলে জেনে নিতে চাই এই পাম্পের যিনি কর্মকর্তা রয়েছেন। আচ্ছা, এই গ্যাসের প্রেশার কেমন এবং সংকটটা কেমন? সংকট তো অনেকদিন যাবত চলতেছে, আপনার 4-5 দিন ধরে সংকট চলতেছে। আর লাইনে গ্যাস নাই বলতে চলে, মানে হালকা একটু আছে, আমরা চালাইতে পারতেছি একটু জিতাছি। আপনারা দেখতেছেন যে লাইনে কত গাড়ি আছে। এই মনে করেন যে আমার সাইডে সমাধান চাই। ধন্যবাদ আপনাকে। সারিকা, শুনছিলেন আসলে এই গ্যাস সংকটটা কিন্তু বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম, এক এক জায়গায় এক রকম সংকট রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি ধামরায়ে আরও সংকট আরও তীব্র, সেখানে দীর্ঘ লাইন রয়েছে। সাভারে আবার সংকট রয়েছে, সেটি হচ্ছে প্রেশার কম, এখানে কিছু কিছু প্রেশার। আপনি একটু কথা বলতে চাই, কোথেকে আসছেন, গ্যাস কী অবস্থা? আমি এই এলাকার স্থানীয়, গ্যাসের পাম্পের খুব সমস্যা, গ্যাস পাচ্ছি না আমরা। এই আসলে সংকট বিভিন্ন পর্যায়ে। বাসাবাড়ির কথা যদি বলি, বাসাবাড়ি তো তারা ঠিক মতো রান্না করতে পারছে না। এজন্য কিন্তু যে শিল্প শ্রমিক, আপনি জানেন যে সাভার এলাকা শিল্প অধ্যুষিত এলাকা, এখানে শিল্প শ্রমিক প্রচুর সংখ্যক শ্রমিক রয়েছে। তাদের যে রান্নাবাড়া করে অফিসে যাওয়া সেইভাবে কিন্তু তারা যেতে পারছে না। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে যে গ্যাস, কারণ আপনি জানেন যে এখানে প্রচুর জেনারেটর চলে কিন্তু এই গ্যাস দিয়ে,
এবং বিশেষ করে ড্রাইং মেশিনের যে বয়লারগুলো চালানো হয় এই গ্যাস থেকে, কিন্তু গ্যাস যেহেতু তারা পাচ্ছে না, প্রেশার যথাযথভাবে পাচ্ছে না, এই জন্য কিন্তু উৎপাদনও ব্যাহত হচ্ছে। এমনটি কিন্তু আমাদের এখানকার যে শিল্প মালিকরা রয়েছেন তারা অনেকেই অভিযোগ করেছেন, অনেকে ফোন করে পর্যন্ত জানাতে চাচ্ছেন যে তাদের সমস্যাগুলোর কথা। তো এই গ্যাস সংকটের জ্বালানি, বিশেষ করে সিএনজি স্টেশনগুলোর কথা যদি বলি, সিএনজি স্টেশনগুলো দীর্ঘ সময় ধরে লাইনে থাকতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে 2-3 ঘন্টা, কখনো 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যখন তারা আসছেন, সে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি প্রেশার পাচ্ছে না। যেখানে 1000 টাকা গ্যাস নেওয়ার কথা, সেখানে তারা সর্বোচ্চ হয়তো 200-300 টাকা, কখনো সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত নিতে পারছেন। তো সব মিলিয়ে এখানকার যে গণপরিবহনের, কিন্তু আপনি জানেন যে সাভার এবং ধামরাই এলাকার এখান থেকে যে ঢাকা যাতায়াত করে এই গণপরিবহনগুলো, সেগুলো কিন্তু অনেকটি গ্যাস চালিত, বিশেষ করে যে ট্রাকগুলো আছে, ট্রাকগুলো গ্যাস চালিত। সেগুলোতে কিন্তু গ্যাস সংকটের কারণে তারা অনেকে চালাতে পারছেন না, অনেকে বন্ধ করে রেখেছেন, অনেকে প্রয়োজনীয় যে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া সেটিও তারা যেতে পারছেন না। সব মিলিয়ে গ্যাসের যে সংকট সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মানুষের মধ্যে কিন্তু এক ধরনের হতাশাও তৈরি হচ্ছে। সারিকা, ধন্যবাদ আপনাকে। গাজীপুর এবং সাভার থেকে গ্যাস সংকট পরিস্থিতির খবর জানছিলাম। ফ্যাসিস্ট আমলে নানা কারণ দেখিয়ে 1500-র বেশি পুলিশ সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি ফেরত পেতে তাদের একাংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা সেই পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। মানববন্ধন কর্মসূচি চলছে, আমরা দেখতেই পাচ্ছি। তাদের দাবিগুলো নিয়ে বিস্তারিত জানাবেন। সারিকা, মূলত আওয়ামী লীগের আমলে যে 1522 জনেরও বেশি যে সমস্ত পুলিশ সদস্যদেরকে নানান কারণ দেখিয়ে, রাজনৈতিক সহ নানাবিধ কারণ দেখিয়ে তৎকালীন সময়ের যে সরকার তিনি চাকরিচ্যুত করেছেন, তারাই মূলত মানববন্ধনটি করছেন এবং 5 আগস্টের পরে বহুবার তারা এই মানববন্ধনটি করেছেন। তাদের যেন চাকরি ফেরত দেওয়া হয় সেই দাবিতে তারা সচিবালয়, যমুনা, শাহবাগ, প্রেস ক্লাব সহ নানান জায়গায় নানান ধরনের কর্মসূচি তারা দিয়েছেন এবং সে সময় কিন্তু 2025 সালে সরকারের থেকে এক ধরনের আশ্বস্ত তারা হয়েছেন যে তাদের চাকরি ফেরত দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তারা কেন চাকরি ফেরত পাচ্ছেন না, কিংবা তাদের যে মানবেতর যে জীবনযাপন, সেই জীবনযাপনের কেন অবসান হচ্ছে না, সরকার কেন তাদের দিকে সুদৃষ্টি দিচ্ছেন না, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে মূলত তারা আজকে এই মানববন্ধন কর্মসূচিটি করছেন এবং এখান থেকে তারা জানান দিচ্ছেন তারা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছেন এবং অনেকে বলছেন যে তারা কেউ বিএনপির, তাদের পরিবার বিএনপির সাথে জড়িত ছিল, তাদেরকেও বিএনপি করছেন। এ জাতীয় অজুহাত ধরেই মূলত আওয়ামী লীগ সরকার তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে এবং ঠুনকো কারণগুলো দেখিয়ে তাদেরকে বিনা কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং এই সমস্ত দাবিগুলো নিয়ে তারা মূলত এখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, তারেক রহমান ক্ষমতায় এসেছে, তারেক রহমানের কাছে মূলত তারা এই দাবিগুলো তারা তুলে ধরছেন এবং তারা আজকের মানববন্ধন থেকে তারা বলছেন যেন অনতিবিলম্বে সরকারের যে হস্তক্ষেপ, অর্থাৎ তারেক রহমানের সাক্ষাৎ কামনা, সেটি তারা করছেন এবং পাশাপাশি যেন অনতিবিলম্বে 5 আগস্টের পরে যেহেতু অনেকেই বঞ্চিত, অনেকে তারা তাদের চাকরি ফেরত পেয়েছেন, কিংবা যারা অধিকার হারা হয়েছেন তাদেরকে সরকার তাদের অধিকার ফেরত দিয়েছেন, কিন্তু এই 1522 জন যে পুলিশ সদস্য তারা তাদের অধিকার এখনো ফেরত পাচ্ছেন না, তারা যেন তাদের অধিকার ফেরত পান সে দাবি নিয়ে মূলত তারা তাদের এই মানববন্ধন কর্মসূচিটি পালন করছেন, এখনো চলছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। 1 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। এ নিয়ে মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ব্রিফিংয়ে মন্ত্রী আফরোজা খানম জানান, এতে সরাসরি উপকৃত হবে জাপান প্রবাসী 2.5 লাখ বাংলাদেশি। সেই সাথে এতে দুদেশের সম্পর্কের উন্নতি হবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ঢাকা নারিতা রুটে সপ্তাহে 1টি করে ফ্লাইট চলবে। SSW কর্মসূচির আওতায় বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। 1 দশক অপেক্ষার পর চট্টগ্রামের আনোয়ারায় আজ শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
অর্থমন্ত্রী সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। G2G ভিত্তিতে প্রায় 800 একর জমিতে গড়ে তোলা হবে এই শিল্পাঞ্চল, যাতে বিনিয়োগ হওয়ার কথা অন্তত $500 মিলিয়ন। গড়ে উঠবে চীনের নানামুখী 30টি শিল্প কারখানা। এতে কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। 2031 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে 2016 সালে জমি অধিগ্রহণ হলেও নানা জটিলতায় এতদিনে শুরু করা যায়নি প্রকল্পের কাজ। আরো খবর জানবো, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান কয়টা নাগাদ হতে পারে? বেলা 11:30 নাগাদ এই ভিত্তিপ্রস্তর বা গ্রাউন্ড ব্রেকিং যে প্রোগ্রাম সেটি শুরু হওয়ার কথা। তবে এখনও অনুষ্ঠানের অতিথি যারা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ অন্য অতিথিরা এখনও এসে ভেন্যুতে পৌঁছাননি। তাদের অপেক্ষায় বাকি সব প্রস্তুতি সম্পন্ন। তারা এসে পৌঁছালে এই গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রম শুরু হবে। এটি অত্যন্ত আশা জাগা নিয়ে একটি কার্যক্রম হতে যাচ্ছে। 2014 সালে আমি আগেও জানিয়েছি যে 2014 সালে চট্টগ্রামের আনোয়ারার এই 4টি মৌজাতে প্রায় 800 একর জায়গাতে শুরু হওয়ার কথা ছিল চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম। কিন্তু নানান জটিলতা, নানান সমস্যা, প্রতিবন্ধকতার কারণে এই কার্যক্রমের সূচনা করা সম্ভব হয়নি। 2 দফা সমঝোতা স্মারক সই হয়েছে, চুক্তিও হয়েছে, কিন্তু এরপরও শুরু করা যায়নি। অতি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন। তিনি চীন সফরকালে যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছেন, চুক্তি করেছেন কিংবা গুরুত্বারোপ করেছেন, সেই বিষয়গুলোর মধ্যে এটি ছিল অন্যতম। এবং তার এই চীন সফরের মধ্যেই এই চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরুর বিষয়টি অত্যন্ত গুরুত্ব পায় এবং এই জটটি খুলে যাওয়ার পরপরই কর্তৃপক্ষ, 2 দেশের যে কর্তৃপক্ষ বেজা এবং বর্তমানে যে বিডা আছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন অথরিটি, তারা যুগপথ কার্যক্রম শুরু করে এবং আজকের দিনটিকে নির্ধারণ করে তাদের নির্মাণ কাজের সূচনা করার জন্য। সেই অনুযায়ী আজকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী এবং অন্য অতিথিরা এসে পৌঁছালে এখানকার কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে অনেক অতিথি এসে পৌঁছেছেন, স্থানীয় ব্যবসায়ীরা, উদ্যোক্তারা এসে পৌঁছেছেন এবং তারা অপেক্ষা করছেন এই কার্যক্রম শুরুর। ফখরুল, ধন্যবাদ আপনাকে। বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু হচ্ছে আজ। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।